এইবারে শিখবো, হেডিং লাগাও, মহাকর্ষীয় বিভব সম্পর্কে। মহাকর্ষীয় বিভব অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এটা কি? ধরো একটা বস্তু এখানে আছে, আমরা আগের দিন দেখছিলাম যে সেই বস্তু যদি একটা বস্তু থেকে যদি অসীম দূরত্বে থাকে তাহলে ওদের মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, ঠিক তো? একমাত্র পসিবল যদি অসীম দূরত্বে থাকে। মহাকর্ষীয় বিভব বলছে ওই অসীম থেকে কোনো বস্তুকে যদি এর ফিল্ডে নিয়ে আসতে হয়, তাহলে নিয়ে আসতে গেলে আমাকে কিছু কার্য করে তো নিয়ে আসতে হবে। কার্য সমান কি? বল ইন্টু সরণ। মানে বল আছে প্লাস সরণ হচ্ছে, তাহলে কিছু কার্য হবে, ঠিক আছে? যেই পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তুমি যেই বিন্দুতে নিয়ে আসতে চাইছো সেই বিন্দুর মহাকর্ষীয় বিভব। ধরো এর আছে বিশাল বড় এরিয়া, ঠিক আছে? ওই এরিয়ার বাইরে থেকে তুমি কাউকে একটা ওর এরিয়ার মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে চাইছো, তাহলে তোমাকে কিছু পরিমাণ কার্য করে শক্তি খরচা করে ঢুকতে হবে। যেমন সেই অন্য দেশের লোক যদি বর্ডার পার করে যদি আসতে চায়, ঠিক আছে, যুদ্ধ করতে হবে কিছুটা, তাতে কিছু সৈন্য মারাও যেতে পারে, ঠিক তো? একদম সেম। অর্থাৎ যদি তোমাকে তার ক্ষেত্রের মধ্যে আসতে হয় তাহলে কি কিছু পরিমাণ তোমাকে কার্য করে আসতে হবে। সেই কার্যটাকে বলা হয় ওই বিন্দুতে আসার জন্য মহাকর্ষীয় বিভব। দেখো ওই বিন্দু চেঞ্জ হয়ে গেলে কিন্তু কার্যও চেঞ্জ হয়ে যাবে, ঠিক তো? যদি একবার বাউন্ডারি যাচ্ছে তাহলে কম কার্য করতে হবে, যত ভিতর দিকে আসতে হবে তত বেশি কার্য করতে হবে, স্বাভাবিক ব্যাপার। এগুলো প্রচুর ভালো ভালো উদাহরণ আছে, যেমন তোমাদের সেই ওই পাড়া সে কুকুরের দল দেখবে, তাদের পাড়া পাড়া ভাগ আছে, এরিয়া আছে, কুকুরদের এরিয়া থাকে, দেখবে হ্যাঁ, এই 3-4টা কুকুর এই এরিয়ায় থাকে। এখন দুম করে যদি বাদ থেকে কোনো কুকুর চলে আসে, তাকে দেখবে রীতিমতো তাদের সঙ্গে আগে মানে ঝগড়া ফগড়া করে যুদ্ধ করে তারপর যদি বেঁচে থাকে তো থাকবে, নাহলে পালিয়ে যাবে, ঠিক তো? একদম সেম। এর ক্ষেত্রের মধ্যে আসতে গেলে তোমাকে অবশ্যই কিছু পরিমাণ এনার্জি, মানে কিছু পরিমাণ কার্য করে তোমাকে আসতে হবে ওখানে, এবং সে তুমি যে পরিমাণ কার্য করবে সেটা তোমার মধ্যে পোটেনশিয়াল রূপে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি। তুমি যেই পরিমাণ কার্য করো, যেমন আমরা যে আগের দিন সেই স্প্রিংয়ের ক্ষেত্রে দেখতাম, তুমি স্প্রিংকে যেই পরিমাণ কার্য করবে সেই পরিমাণ শক্তি ওই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত থাকে। একদম সেম এখানেও তুমি যেই পরিমাণ কার্য করে আসতেছ সেই পরিমাণ শক্তি তোমার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকবে, কারণ এনার্জি অলওয়েজ কনজার্ভড, ঠিক আছে? শক্তি সংরক্ষণ দেখাই দেবো তোমাকে, ঠিক আছে? একটু সংজ্ঞা লিখে নেবে, লিখো তাহলে। একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে কেন অসীম বলা হয় জানো তো? কারণ যেখানে এই বস্তুর কোনো এফেক্ট নেই সেখান থেকে আনতে হবে। অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই বলবো ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। ধরো এই বস্তুটা থাকার জন্য, ধরো এম ভরের বস্তু আছে, ওই বস্তু থাকার জন্য একটা বিশাল এরিয়া জুড়ে ওর এফেক্ট আছে, প্রভাব। ওই প্রভাবের বাইরে থেকে একটা বস্তুকে ওই প্রভাবের মধ্যে নিয়ে আসবে তুমি, তাহলে বাদ থেকে আনতে গেলে অসীম থেকে আনতে হবে তোমাকে। এবং বলছে দেখো একক ভরের বস্তু বলছে, দেখছো? তার ভর হবে একক। ধরো একক ভরের বস্তুকে এখান ছিল অসীম থেকে এই দিক বরাবর নিয়ে আসতেছে তুমি এই বস্তুর দিকে, ঠিক আছে? ধরো সরিয়ে অনেকটা নিয়ে আসছো, ঠিক আছে? আগে ছিল বস্তুর সঙ্গে সেই বস্তুর দূরত্ব অসীম, ইনফাইনাইট, এইটা। এখন ধরো দূরত্ব কমে একটা ধরো আর দূরত্বে নিয়ে আসছো তুমি, এখন বস্তুটা এখানে আসছে, ঠিক আছে? এটা 1 ভরের একক ভরের বস্তু। এখন ধরো এখান থেকে দূরত্ব আছে আর বা এক্স ধরতে পারো, তোমার যা খুশি। তাহলে এতটা রাস্তা নিয়ে আসছো মানে কি? সরণ হয়েছে। সরণ এমনি হয়নি, বলের দ্বারা সরণ হয়েছে। বল ইন্টু সরণ মানে হয় কৃতকার্য। তাহলে এখান থেকে তুমি চাইলে কৃতকার্য রাশিমালা পাবে। এটা একটু রাশিমালা করে নিলাম, মহাকর্ষ বিভবের রাশিমালা। কৃতকার্য সমান কি হয়? কৃতকার্য ধরো ওই অতটা আনার জন্য DW পরিমাণ কার্য করতে হচ্ছে,
কার্য সমান কি হয় বল ইন্টু সরণ মানে এফ ইন্টু ধরো এতটা নিয়ে আসছো ডি আর পরিমাণ ধরো সরণ হয়েছে বলো ডি আর ধরো আমরা এগুলো ডিসকাস করছিলাম যদি একক ভরের বস্তু হয়ে যায় তাহলে এফটা হয়ে যায় ই এফ ইন্টু ডি আর একক ভরের বস্তু হয়ে গেলে এফটা তো ই হয়ে যায় আগের দিনে রিলেশন ছিল দেখো এফ সমান ছিল ই ইন্টু এম মনে আছে এম যখন 1 হয়ে যাবে তাহলে তো এফটাই তো ই হ্যাঁ আবার ই মানেই তো সেই ছিল জি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য তাহলে এখানে এফ এর জায়গায় জি লেখা যায় অবশ্যই লেখা যায় জি ইন্টু ডি আর আচ্ছা এর উপর আমি ইন্টিগ্রেশন লাগাবো আমি কোথা থেকে কথা অবধি সরাইছি আগে ছিল অসীম দূরত্ব দেখছো এখন কমিয়ে আরে নিয়ে আসছি তাহলে বলতে পারি আর অসীম থেকে আরে নিয়ে আসছি তাহলে ইন্টিগ্রেশন লাগাও যার লিমিট হবে ইনফাইনাইট থেকে এখন নিয়ে আসছি কোথায় আরে এই দিকেও ইন্টিগ্রেশন লাগাও লিমিট হবে ইনফাইনাইট থেকে আরে ইনফাইনাইট থেকে আরে এই লিমিটটা বুঝতে পারছো কিনা আমি কেন অসীম থেকে আরে করছি আগে ছিল অসীমে সেখান থেকে নিয়ে আসছি আর দূরত্ব এখন কমিয়ে তাহলে অসীম থেকে আরে নিয়ে আসছি লিমিট পড়ছে আচ্ছা এবার আগের দিন দেখো আমরা সেই স্মল জির মান ক্যালকুলেশন করছিলাম জি সমান আসছিল জিএম বাই আর স্কোয়ার ছিল তাহলে এই জির জায়গায় জির মান বসাও আচ্ছা একবার মান বসিয়ে দিচ্ছি দেখো এই জিএম তো ধ্রুবক আছে গো ক্যাপিটাল জি তো সারা জীবন ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ধ্রুবক আর এম এই বস্তুকে সরিয়ে নিয়ে এলে তো আর এর ভর চেঞ্জ হয়ে যাবে নি তাহলে ধ্রুবক তাহলে জিএমটাকে বাইরে বের করে দাও ইন্টিগ্রেশন পড়বে ডিআর আর এখানে আর স্কোয়ার ছিল একটা ডিআর বাই আর স্কোয়ার লিমিট যেমন ছিল থাকবে ইনফাইনাইট থেকে আরে আচ্ছা এর ইন্টিগ্রেশন করার স্ট্যান্ডার্ড নিয়ম আছে তোমরা ইন্টিগ্রেশন ক্লাস 12 গিয়ে শিখবে এখন জাস্ট জেনে নাও ফিজিক্সের জন্য ফিজিক্সের লোক তোমাকে সব শিখাবে আচ্ছা দেখো এখানে নিচে আর স্কোয়ার আছে মানে উপরে তুললে আর -2 আসবে এখানে দেখে দিচ্ছি দেখো আর -2 ইন্টু ডি আর এই তো আছে লিমিট যেমন আছে বুঝাও ইনফাইনাইট থেকে আরে ইন্টিগ্রেশন করার নিয়ম কি ছিল মাথায় এক ঘর যোগ হতো আর মাথায় যা হতো সেটা নিচে বসে যেত তাহলে সেই সেম নিয়ম হবে এখন আর এর মাথায় কি আছে -2 আছে তার সঙ্গে আবার এক যোগ করতে হবে ডিভাইডেড বাই নিচে পুরোটা বসবে মানে -2 + 1 এটাই ছিল ইন্টিগ্রেশনের নিয়ম লিমিট তো পাশে রাখো ইনফাইনাইট থেকে আরে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো আর কি এটা ব্র্যাকেট দিয়ে লিখো আচ্ছা তাহলে কি হচ্ছে বলো তো এখানে আর -2 + 1 মানে আর -1 থাকে আর উপরে নিচে ওটা -1 থাকে -2 + 1 মানে -1 তাহলে নিচেরটা থাকবে -1 উপরে থাকবে আর -1 এই তো লিমিট যেমন আছে ইনফাইনাইট থেকে আরে মান বসানোর নিয়ম কি ছিল আচ্ছা ঠিক আছে মান বসাবে তার একটু দেখলো এখানে নিচে -1 আছে মানে শুধু এটা বাইরে মাইনাস বের করে দিলেই তো হয় 1 এমনি আছে মাইনাসটা বাইরে বের করে দিলেই হবে তাহলে এটাকে লিখলে তোকে দেখিয়ে দিচ্ছি এখানটা মাইনাস আচ্ছা আর -1 মানে কি এটা 1/r হয়ে আছে তো তাহলে 1/r লিমিট যেমন আছে ইনফাইনাইট থেকে আরে একদম স্টেপ বাই স্টেপ বুঝো তাহলে dr বাই r স্কয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয় -1/r তাহলে এখানে বসাও gm আচ্ছা মাইনাসটাকে বাইরে বের করে দাও এদিকে আছে 1/r এই তো লিমিট আছে ইনফাইনাইট থেকে আরে এবার মান বসানোর নিয়ম কি ছিল আগে একবার এই মাথারটা বসে তারপর মাইনাস নিচেরটা বসে এই তো সেম নিয়ম -gm একবার হবে 1/r -1/ইনফাইনাইট একবার মাথারটা বুঝছে আর এর মান একবার নিচেরটা বুঝছে মাইনাস দিয়ে 1/ইনফাইনাইট এবার 1/ইনফাইনাইট মানে কি বোঝায় 0 তাহলে থাকে কি শুধু 1/r তাহলে উত্তর কত আসবে -gm/r এটা তো ভ্যানিশ হয়ে যাবে 0 হয়েছে এটা তাহলে কৃতকার্য এখানে যেটা আসছে w সমান আসবে -gm/r বুঝলে তাহলে এই পরিমাণ কৃতকার্য করতে হবে তোমাকে অসীম থেকে কোনো বস্তুকে আর দূরত্বে নিয়ে আসতে গেলে এই বস্তু থেকে আর দেখো তোমার ডেফিনেশনে বলা আছে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ওই বিন্দুর মহাকর্ষ বিভব তাহলে এটাই তো হচ্ছে মহাকর্ষ বিভব বেরিয়ে গেছে হ্যাঁ
বিভবকে সবসময় পোটেনশিয়াল বলা হয়, তো ভি দ্বারা লেখা হয়। যেমন সে ব্যাটারি বিভব হয় না, ভি লেখা হয়। এখানে লেখা হবে, উপরে লিখে দিচ্ছি, এখানটা ভি সমান আসবে তাহলে মাইনাস জিএম বাই আর। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে মহাকর্ষীয় বিভবের পার্থক্য কী হলো? সেটা আসছিল দেখো 1/r² সঙ্গে সমানুপাতিক, এখানে আসছে 1/r এর সঙ্গে সমানুপাতিক, সেখানে স্কোয়ারের সঙ্গে, এখানে সিঙ্গেলের সঙ্গে। তাহলে এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/r। আমি এতটা অবধি সরিয়ে আনছি, আমি এই যে রাস্তা সরিয়ে আনছি, আমি এটাকে কি মাপছি কখনো? তুমি কখনো অসীম থেকে আর বাদ দিলে কিছু মান পাবেনি। তাহলে আমি কি করছি, ওই রাস্তার মধ্যে একটা ছোট্ট অংশের জন্য হিসাব করছি আগে কৃতকার্য কত হবে। এই ছোট অংশের রাস্তা কত আসছে? ডিআর, আর ওইখানে বল ছিল এফ। তাহলে ছোট রাস্তার জন্য বের করে দিলে তারপর টোটালটা ইন্টিগ্রেশন লাগালেই তো হয়ে যাবে। এই গেলে মোটামুটি মহাকর্ষীয় বিভবের রাশিমালা। তুমি চাইলে এর গ্রাফিক্যাল প্লট করতে পারো। গ্রাফিক্যাল প্লট মানে তুমি যে এই যে অনেক দূর থেকে বস্তুর কাছে নিয়ে আসতেছ, তাহলে আস্তে আস্তে করে এই মহাকর্ষীয় বিভবটা কেমন করে চেঞ্জ হবে, বাড়বে না কমবে, কীভাবে বাড়বে সে দেখতে হবে। সেটা গ্রাফিক্যাল প্লট করলে এই গ্রাফ আসবে এইরকম। এই দিক বরাবর রাখো দূরত্ব, মানে এখান থেকে 0 থেকে স্টার্ট হবে, মানে এখানটা অ্যাকচুয়ালি সে এম ভরের বস্তুটা আছে এইখানটা, বুঝতে পারছো? আর এই দিক বরাবর আছে বিভব। কেন নিচের দিকে করছি বলো তো? উত্তরটা আসলে মাইনাসে, দেখছো? এদিকে গেলে প্লাসে যেত, এদিকে মাইনাসে আসবে। প্রথমে দেখো, যখন আর এর মান তুমি 0 বসাবে কত হবে? 1/0 মানে অসীম। তাহলে প্রথমে এখানে বিভব হবে অসীম, প্রথমের দিকটা। আস্তে আস্তে করে কী হবে, আর বাড়লে কমবে, নিচে বাড়তেছে মানে আলটিমেট ভি কমবে। গ্রাফটা হবে এইভাবে। আবার কখন ভির মান 0 হবে? যদি আরকে তুমি অসীমে পাঠাও। 1/∞ মানে 0 হবে তখন, মানে সে বিশাল দূরে গিয়ে মিশবে অসীমে গিয়ে। ঠিক আছে, এটা বিভব দূরত্বের লেখচিত্র। আচ্ছা বলতে, যে বিভব বেরালো এটা স্কেলার না ভেক্টর? অবশ্যই এই বিভব হবে, মহাকর্ষীয় বিভবটা স্কেলার। কেন স্কেলার বলো তো? এটা তোমার ডেফিনেশনে বলা ছিল যেই পরিমাণ কার্য করো সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। কার্য কিসের একক হয়, মানে স্কেলার হয় না ভেক্টর হয়? তো ডেফিনেটলি এখানে মহাকর্ষীয় বিভব হবে স্কেলার। আচ্ছা, একক কি হবে বলো তো? এই ভির একক তুমি এখান থেকেও বের করতে পারো বা ডাইরেক্ট বুঝাতে পারো। তোমার ডেফিনেশনে বলা ছিল যেই পরিমাণ কার্য করতে হয়, আবার বলছিল একক ভরের বস্তু আনার জন্য কার্য করতে হয়, একক ভরের বস্তু আনার জন্য। তাহলে একক হবে জুল পার কেজি। জুলটা হচ্ছে কার্য, প্রতি একক বলছে কেজি দিয়ে ভাগ। এটা এসআই হলে, সিজিএস হলে আর পার গ্রাম, সিজিএস। আচ্ছা, তাহলে তো তোমার প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে এম ভরের বস্তুর মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকবে? একক ভরের মধ্যে এটা থাকে, এম ভরের মধ্যে কি হবে? ওটা ইন্টু এম। সাধারণ ব্যাপার, একটু লিখে রাখো আর কি, এগুলো পরের দিকে লাগবে কনসেপ্টের জন্য। এম ভরের বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তি, তুমি জানো একক ভরের বস্তু হলে, একক ভরের বস্তুতে শক্তি হয় এইটা, ওটাই কৃতকার্য, ওটাই স্থিতিশক্তি বলছিলাম, হয় মাইনাস জিএম বাই আর। তাহলে এম ভরের বস্তুতে কত হবে? মাইনাস জিএমএম বাই আর। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি জায়গায় লেখা হয় ইপি দ্বারা, তাহলে ইপি সমান আসবে মাইনাস জিএমএম বাই আর। এইটা, এগুলো অত্যন্ত সহজ বিষয় ছিল। এবার কিছু প্রবলেম করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড প্রবলেম। একটা প্রবলেম দিচ্ছি, চেষ্টা করবে 3টা এম ভরের বস্তুকে সমদূরত্বে রেখে রেখে একটা ত্রিভুজের শেপে রাখা হয়েছে। ধরো সমবাহু ত্রিভুজে 3টা কোণে রাখছে, সবগুলোই হচ্ছে এম ভরের বস্তু, মানে ভরও একই। এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি ওগুলোকে সমদূরত্বে রাখো
ওর মিডিলের যে পয়েন্টটা, ধরো একটা এক্স পয়েন্ট আছে, ওই এক্স বিন্দুতে কি পরিমাণ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে এক্স বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র কত হবে, মহাকর্ষীয় ক্ষেত্র কত হবে। 2 নম্বর প্রশ্ন, এইরকম একটা জায়গায় ধরো একটা বিন্দু ধরলাম, এই দুটার মিডিল পয়েন্টে, এটা ধরো ওয়াই বিন্দু, ওই ওয়াই বিন্দুতে কি পরিমাণ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে। ওয়াই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। দেখো এই ধরনের প্রবলেম কিভাবে করবে, এই বস্তু আছে, তাহলে ওই বস্তুকে এ চাইবে এই দিক বরাবর টানতে, এ চাইবে এই দিক বরাবর টানতে, এ চাইবে এই দিক বরাবর টানতে, এই তো। আচ্ছা, তাহলে আমি তিনটা বল ধরে নিই। আচ্ছা, সবগুলো তো একই প্রাবল্যেই টানবে গো, কারণ যেহেতু সবগুলোই এই বিন্দু থেকে সম দূরত্বে আছে, সবগুলো আবার একই ভরের, ঠিক তো। তাহলে এও যদি এদিকে ই প্রাবল্যে টানে, এও টানবে ইতে, এও টানবে ইতে, বুঝতে পারছো কিনা। এবার এইদিকে যে ই ভেক্টরটা আছে, ওকে চাইলে আমি ভেক্টর উপাংশে ভাঙতে পারি, সেই সাইন কসে অনেক কিছু পারি। দেখো এর এই দিক বরাবর একটা উপাংশ হবে, একটা এই দিক বরাবর উপাংশ হবে, ঠিক তো। একেও ভাঙলে সেম হবে, একটা এই দিক বরাবর উপাংশ আসবে, একটা ওই দিক বরাবর আসবে। এবার প্রশ্ন হচ্ছে কোণ কত হবে। তুমি আমাকে পরিষ্কার বলা আছে প্রত্যেকটা বস্তুকে পরস্পরের সঙ্গে সম দূরত্বে রাখা আছে, তাহলে তো এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণ কত হয়? 60 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা 60 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি এদিকে বাড়াও, এই টোটালটা 60, তাহলে অর্ধেক মানে কি 30। দেখো এইটা যদি 30 হয়, এটা তো 90 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই বাকি কোণটা কত হবে বলো তো? 60 হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ হয় এইটা, তাহলে কোণের দিকে কত হয়? কসেরটা হয়। তাহলে এদিক বরাবর হবে ই কস থিটা, এর জন্য এদিক বরাবর হবে ই সাইন থিটা, মানে সাইন 60, ঠিক আছে, 60 করে যাবে। এটা তো সেম আসবে, এটা 60 হলে এটা তো 60 হবে, তাহলে এদিক বরাবর আসবে ই সাইন 60 বা সাইন থিটা, আবার ওদিকে আরেকটা থাকবে ই কস থিটা, এই তো থাকবে। দেখো এদিকের ই সাইন দুজনকে ক্যান্সেল আউট করে দিবে। এ চাইছে ওই দিক বরাবর, এ চাইছে ওই দিক বরাবর, দুজন সমান আছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ওরা দুজন দেখো যোগ হয়ে যাবে, দেখছো? তাহলে উপর দিকে দেখো, উপর দিকে দুটো বল আছে, একটা আছে ই কস 60, আরেকটা আছে ই কস 60 উপর দিকে। আর এই বস্তুর জন্য নিচের দিকে একটা প্রাবল্য আছে ই, হ্যাঁ দেখছো? তাহলে এই দুটোকে যোগ করে কত হয়? cos 60 মানে কত হয়? হাফ। তাহলে এটা হবে e/2, এটাও হবে e/2, মানে ওদিকে ই টোটাল হয়ে যাবে। তাহলে এদিকে টোটাল হবে ই, নিচের দিকেও আছে টোটাল ই, আলটিমেট এখানে কি হবে? 0। তাহলে এখানে তুমি বলবে এক্স বিন্দুতে, মানে এটা ই অফ এক্স বলে দাও, ই অফ এক্স হবে 0। বুঝতে পারছো? একদম সহজ ব্যাপার। 2 নম্বর যে কাজটা ছিল ওয়াই বিন্দুতে, ওটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, সব আমি করব না।